আচ্ছা, আজকে যে জিনিসটা পড়ব কালকে এই জিনিসটার একটা অংশ আমরা পড়ছিলাম, আজকে এটা একটু ডিটেলস দেখব যে আজকে যে জিনিসটা পড়ব সেটা কি মেথড। ওকে, আমরা এই যে অনেকগুলা ফ্যাক্টর পড়ছিলাম, এর মধ্যে 2 নম্বরে কি ছিল আমাদের মেথড ছিল। মেথড জিনিসটা কি আপনাদের আমি যদি সিম্পল ভাষায় বলতে যাই তাহলে মেথড কি জাস্ট আপনার এসপিএল এর কি ফাংশন। এই জিনিসটা আপনাদের মাথায় রাখলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, তার মানে কি আপনারা যেইটা দ্বারা আপনাদের এসপিএল এ যেটা ফাংশন বুঝছিলেন সেটা এখানে কি হবে আপনার মেথড। এখন কথা শুনেন, কথা হলো যে এই ফাংশন বা এই মেথডটা যদি আমাদের ক্লাসের মধ্যে বসে তাহলে এটাকে আমরা বুঝবো যে এটা কোনো একটা বিহেভিয়ারকে প্রকাশ করার ট্রাই করতেছে, অথবা সে একটা অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে হেল্প করতেছে। দুইটা কাজ বললাম আমি, কি বললাম? এক, কি করতেছে, সে কোনো একটা ক্লাসের মধ্যে তার কোনো একটা পার্টিকুলার বিহেভিয়ারকে প্রকাশ করতেছে, তাই না? এতদিন যেটা বললাম, স্টুডেন্ট কেমন স্টুডেন্ট, সে কি ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট, বা তার রেজাল্টিং যে আপনার স্ট্যাটিক্যাল গ্রাফ, এইগুলা রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করব? মেথড ইউজ করব। অথবা আমরা আগের ক্লাসে দেখছিলাম, মনে আছে যে আমরা যখন অবজেক্টকে ইনিশিয়ালাইজ করতে গেছিলাম তখন আমাদের কি তৈরি হয়েছিল? আমাদের একটা আমরা কি মেথড তৈরি করছিলাম না? ওই মেথডের মধ্যে আমরা কি করছিলাম? প্যারামিটার নিছিলাম, প্যারামিটারকে আবার ক্লাসের মধ্যে সেন্ড করছিলাম, তারপর ওইটা আমরা মেইন ফাংশনে কল করছিলাম, মনে আছে না? তার মানে কি আমাদের মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টে মোটামুটি এই দুইটা কাজের জন্য আমরা মেথডটাকে ইউজ করে থাকি। এছাড়া আরও অনেকগুলো কাজ আছে, কোনো কিছু ডিসপ্লে করা বা ছোট ছোট কিছু মেথড আছে যেগুলো হলো আগে থেকে ডিফাইন করা আছে, জাস্ট আমরা ইউজ করলে আমাদের কোডের লাইন কমে যাবে, এরকম অনেক কিছু আছে আমাদের মেথডের মধ্যে। বাট আমরা ওপিতে মূলত এই দুইটা কনসেপ্টের উপর কাজ করি। ওকে, a method is a block of code or collection of statements or a set of code grouped together to perform a certain task or operation. আমি আপনাদের এটা ফার্স্টের দিকেও বলতাম যে ফাংশন জিনিসটা কি, ফাংশন বা মেথড। দেখেন, আমরা যখন আখের রসের মধ্যে আখের রসের যে মেশিন আছে, যে আখ ইনপুট দেয় অ্যান্ড আউটপুট হিসাবে কি এটা জুস বের হয়, তো এই জিনিসটা আপনি ফ্যাক্টটা চিন্তা করেন, পার্টিকুলার কি এই জিনিসটার জন্য এই মেশিনটা তৈরি হয়েছে না? এর বাইরে কি আপনি আখ দিলেন আর বাইরে বরফ বের হবে এমন কোনো চিন্তা করছেন না? বা এখান থেকে আপনি অন্য কিছু কি কোনো কিছু করতে পারবেন যে ওকে জুস ইনপুট করলাম আর হলো আউটপুট হিসেবে আখ বের হলো, এরকম কখনো হয়েছে না? পার্টিকুলার একটা কাজের জন্য এটা তৈরি করতেছে, তাই না? যে আমরা এটাতে কোনো একটা ফ্রুটস দিব এবং এটা ফ্রুটস জুস বের হবে। ঠিক তেমনিভাবে ফাংশন জিনিসটা কি একটা ব্লক অফ কোড যেটা সার্টেন অ্যামাউন্ট অফ কাজকে নির্দেশ করে বা একটা কাজ করতে নির্দেশ করে। যেমন আমরা অনেক ফাংশন দেখছি যে আমরা কালকে দেখছিলাম কি ইনসার্ট করার জন্য একটা ফাংশন লিখছিলাম, তার মানে ওইটার কাজ শুধুমাত্র কি ছিল? আমরা যে ভ্যালুগুলো দিব সেটা কি করবে? ইনসার্ট করবে। তারপর আমরা আগের এসপিএলে অনেকগুলা বিল্ট ইন ফাংশন দেখছি, ম্যাক্সিমাম, ম্যাক্স অর মিন, এই টাইপের ফাংশনগুলো কী করতো? অনেকগুলো নাম্বার থাকতো, ওটার মধ্যে কে ম্যাক্স বের করতো, কে মিন বের করতো, অনেকগুলা নাম্বার থাকতো। যদি শর্ট ফাংশন ইউজ করতাম তাহলে সেটা কি করে দিত? শর্ট করে দিত। তার মানে কি সে পার্টিকুলার একটা কাজ করে দিবে। ফাংশন এইটাই আমরা ম্যাথে পড়ছিলাম না, কোনো একটা ডোমেইনের জন্য শুধু এবং কেবল যদি এই হয়, এটা সোজা বাংলা হলো আপনার একটা ইনপুট দিবে, পার্টিকুলার একটা কাজ করবে, আউটপুট দিবে, শেষ। ওকে, এখন কি ইট অলসো প্রোভাইডস দ্য ইজি মডিফিকেশন অ্যান্ড রিডেবিলিটি অফ কোড জাস্ট বাই অ্যাডিং অর রিমুভিং আ চাঙ্ক অফ কোড। আচ্ছা, আপনি একটা ফাংশনের মধ্যে যখন কোনো একটা ব্লক দিবেন তখন আর আপনার খোঁজা লাগবে না যে আপনার পার্টিকুলার কাজটা করার জন্য কি ইনসার্ট করা লাগতেছে, কি রিমুভ করা লাগতেছে। আপনি জাস্ট দেখবেন যে আমার এই ফাংশনটা কোথায় আছে, এই ফাংশনের মধ্যে যাবেন, ওই ফাংশনটা আপনি কি করবেন? পড়বেন, লিখবেন, ইভেনচুয়ালি সেই ফাংশনটা আপনি কি করতে পারেন? কিছু কোড বাদ দিয়ে অন্যরকম একটা কোড তৈরি করতে পারেন, কিছু কোড অ্যাড করে ওই ফাংশনটাকে অন্য একটা কাজে ইউজ করতে পারেন। তার মানে কি এটা আমার বারবার এই কোডটা করা লাগতেছে এমন কিছু না, আমাদের এই জিনিসটাকে বারবার করা লাগতেছে না বিধায় এটা আমাদের ফাংশন হিসেবে ইউজ করে আমরা এটার ইউজেবিলিটি বাড়াচ্ছি, তাই না? আরেকটা কি, দ্য মেথড ইজ এক্সিকিউটেড অনলি হোয়েন উই কল অর ইনভোক। আচ্ছা, মানে কি আমরা শুনেন, আপনি একটা এই ধরেন ভয়েড ইনসার্ট দিয়ে
এখানে মনে আছে তো কালকের কথা, ধরেন একটা আইডি ইনপুট করলাম, এটা করলাম, ওকে। এখন চিন্তা করেন সে তার মধ্যে কি এমন কোনো ভূত আছে সে একা একা কাজ করবে? আমরা যখন আমাদের মেইন ফাংশনের মধ্যে আমরা যখন ওকে একমাত্র ডাক দিব যে ওকে ইনসার্ট, আর প্যারামিটারের মধ্যে যদি কিছু থাকে দিলাম, আর যদি না থাকে দিব না। আছে প্যারামিটারের মধ্যে কিছু আছে? আছে, কি আছে? আই ইন্টিজার একটা ভ্যালু আছে, তার মানে আমরা ইন্টিজার ভ্যালু দিলে তখনই সে এইখানে এক্সিকিউট করে কাজ টাজ করবে। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, এই জিনিসটা কি যদি আমি এখানে কল না করতাম এটা কখনো কাজ করতো? তার মানে কি এটা আমাদের জন্য বেশি সুবিধা না? আমাদের কোডটা আমাদের হাতের কন্ট্রোলে থাকলো না? যে ওকে আমরা এই ফাংশনটা যখন ইউজ করব আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কি করব? কল করব। আমরা যদি কল না করে কোনো কিছু অটোমেটেড করি এটা আমাদের কন্ট্রোলে থাকবে না। এটা হলো ফাংশনের বা মেথডের সবচেয়ে বড় একটা সুবিধা। ওকে, অ্যাডভান্সড কোড, আচ্ছা এটাই বললাম কোড রিউজেবিলিটি, মানে আপনি ওই একটা ফাংশনকে দিয়ে আপনি অনেকগুলা জিনিস আপনি বারবার ইউজ করতে পারবেন। একই জিনিস আপনার বারবার লেখা লাগতেছে না একই জিনিসের জন্য। আপনি ধরেন চাচ্ছেন কি একটা গ্রুপ অফ আইডি, আপনি চাচ্ছেন কি যে এই আইডিগুলোকে সর্ট করে দিবেন, তো সর্ট ফাংশন আপনি অলরেডি তৈরি করছেন, ধরেন এখানে অনেকগুলো কোড লিখে তৈরি করছেন। এখন আপনার ধরেন বারবার অনেকগুলো আইডি আসতেছে, সেকশন এর জন্য, সেকশন বি এর জন্য, সেকশন সি এর জন্য, সেকশন ডি এর জন্য। আপনার কি বারবার এই জিনিসটাকে কি এই সর্ট ফাংশনকে ডিক্লেয়ার করা লাগবে? না, এখানে আপনি জাস্ট সর্ট দিবেন, আপনি এখানে প্যারামিটার ইনপুটগুলো দিবেন, অটোমেটিকলি সে কি হয়ে যাবে? সর্ট হয়ে যাবে। তার মানে এটা কি রিউজেবল করা যাচ্ছে। ওকে, দুই কি কোড অপটিমাইজেশন। যখন আপনি কোডটাকে বারবার ইউজ করতেছেন এটা কি অপটিমাল একটা সলিউশন কখনো? যে আপনি একই জিনিস বারবার লিখতেছেন এটা কি কোনো অপটিমাল সলিউশন না। টাইম বেশি লাগবে, এক্সিকিউশন টাইম বেশি লাগবে। আপনি এটা বারবার জানেন যে আপনার একটা লুপ চলতে কতক্ষণ টাইম লাগে, অর্ডার অফ, হ্যাঁ এটাই। আপনার যতক্ষণ লুপটা চলতে থাকে এই একই কাজ, এই একই জিনিস যদি আপনি সবগুলোর জন্য করতে থাকেন আপনার কি অপটিমাইজ কোনো সলিউশন আসবে? আপনার তো বারবার কমপ্লেক্সিটি কি হবে? বাড়তে থাকবে না, বেড়ে যাবে না? টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি এগুলো বেড়ে যাবে। টাইম স্পেস এগুলো আপনারা জানতে পারবেন আস্তে আস্তে, বাট জাস্ট টার্ম দুইটা শুনে রাখেন। আমাদের এই কম্পিউটারের ক্ষেত্রে দুইটা বা কোড রানের ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করবে, এক কি টাইম কমপ্লেক্সিটি, একটা কি স্পেস কমপ্লেক্সিটি। আস্তে আস্তে আসবে, আপাতত শুনেন। তো আপনি যদি একই জিনিসের একটা লুপ আপনি 10 বার ইউজ করেন অথবা একটা ফাংশনের মধ্যে লুপটা একবার দিয়ে দিলেন, তাহলে কি কোনটা অপটিমাল? জাস্ট একবার দিয়ে দিলেন না, তার মানে কি এটা কোডটাকে অপটিমাইজ করতে বেশি হেল্প করে। আচ্ছা, মেথডের মধ্যে একটা স্ট্রাকচার মেনটেন করে, এই স্ট্রাকচারটা এখানে বলছে, চলেন দেখি কি বলছে। দেখেন তো এখানে একটু খেয়াল করেন। দ্য মেথড ডিক্লারেশন provides information about method attributes such as visibility, return type, name, argument. ওকে, চলেন শুরু করি। এখানে আপনার ফার্স্টে যে জিনিসটা থাকবে, আপনাদের এটা নিয়ে আমি একবার পড়াইছিলাম, এটাকে কি বলে মনে আছে আপনাদের? বলেন তো। এক্সেস মডিফায়ার বা এক্সেস স্পেসিফায়ার বা এক্সেস মডিফায়ার, যেটাই বলেন আপনি। ওকে, এইটা কি করবে? আপনার এক্সেসটা কি টাইপ হবে এইটা আপনাকে ডিক্লেয়ার করে দিবে। এবং এই স্লাইডে আপনাদের মনে আছে আগেরবার আমি খুব শর্টলি বলে গেছিলাম যে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এই জিনিসটা এবার এখানে ডিটেললি পাবেন, ডিটেলভাবে এখানে স্লাইডই দেওয়া আছে। ওকে, পরবর্তীতে যে জিনিসটা থাকবে সেটা কি তার একটা রিটার্ন টাইপ থাকবে, মানে এটা কি টাইপ থাকবে এটা এখানে ডিক্লেয়ার করে দিবে। তার মানে কি এটা রিটার্ন টাইপ। ওকে, এই ফরম্যাটটা মাথায় রাখেন। তার মানে আমরা কি পাইলাম এখানে? এটা কি জানি? এক্সেস স্পেসিফায়ার বা এক্সেস মডিফায়ার। ওকে, আচ্ছা এখন আমরা সামনে কি পাবো? আমাদের প্রত্যেকটা টাইমে আমাদের মেথডের একটা নাম দরকার হবে, ইজেন্ট ইট? আমরা যদি মেথডের নাম দিই তাহলে, নাম না দিই তাহলে কি ওই মেথডটা আমরা ওই নামে কল করতে পারবো? আমি যদি আপনার নাম নাই জানি তাহলে কি আমি আপনাকে কল করে ডাকতে পারবো? না। তার মানে এখন একটা আমাদের কি লাগবে? মেথড নেম। ধরেন মেথড নেম দিলাম হলো সর্টিং বা সর্ট বা কিছু। ওকে, তাহলে এইটা কি হবে আমাদের? মেথড নেম। এটুক কি বুঝছেন? তার মানে আমাদের এখানে তিনটা স্পেসিফিক ফ্যাক্টর নিয়ে কাজ করছে।
এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি আপনাদের প্যারামিটার। কিন্তু এই প্যারামিটারটা কয় রকম হতে পারে? কয় রকম হতে পারে? দুই রকম। একটা কি নন প্যারামিটার, একটা কি প্যারামিটার্ড। প্যারামিটার্ড মানে কি ভিতরে আপনার কিছু প্যারামিটার থাকবে, আর যদি প্যারামিটার না থাকে সেটা কি হবে? নন প্যারামিটার। অলওয়েজ যে প্যারামিটার থাকতে হবে এমন কোনো কথা নাই। আমরা সামনে অনেক উদাহরণ পাবো যেখানে আমার কোনো প্যারামিটারের দরকার হবে না। আর আপনারা এতক্ষণ উদাহরণ দেখেই আসছেন যে অনেকগুলাতে প্যারামিটার দরকার হয়। এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা কি বলবো বলেন তো? এই সম্পূর্ণ আমরা ফ্যাক্টরটাকে বলবো মেথড হেডার। কি বলবো? মেথড হেডার। মানে কি একটা মেথড তৈরি করার টাইমে আমার এই বেসিক স্ট্রাকচারটা তৈরি করা আবশ্যক। ওকে, তাহলে আমি এখানে একটা ছোট্ট কোশ্চেন দিতে পারি না? আমি যদি এখানে এই সম্পূর্ণ জিনিস দিয়ে আমি এগুলাকে আপনাকে রিনেম করতে বলি বা নাম লিখতে বলি, বা বললাম যে এই পাবলিকটা যেটাকে বুঝাচ্ছে সেটার ব্যাখ্যা লেখেন, পারবেন না? আমি যদি বলি যে এখানে পাবলিক দিয়ে এখানে এক্স দিলাম, ওকে, আমি এখন কোশ্চেন করতে পারি যে এক্স কোন টাইপের জিনিস এবং ওইটার ব্যাখ্যা দাও বা ওইটার কাজ কি। আপনি এটা অ্যান্সার করতে পারবেন না। এক্স কি? এক্সেস মডিফায়ার। কি টাইপের এক্সেস মডিফায়ার? পাবলিক এক্সেস মডিফায়ার। সামনে পাবো, তো আপনি কি এক্সেস মডিফায়ার সংজ্ঞা দিবেন, পাবলিক স্পেস মডিফায়ারের সংজ্ঞা দিবেন। এটুকু কি ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন আপনি মেথড সিগনেচার নামের একটা জিনিস পাবেন, যেটা এখানে অলরেডি আপনি দেখতেছেন। এইটুককে কি বলবো আমরা? আচ্ছা দেখেন, আগে এটা দেখেন তাইলে বুঝবেন। Every method has a method signature. It is a part of method declaration. It includes the method name and parameter. তার মানে এখন আপনাকে যদি আমি বলি মেথড সিগনেচারটা কোন কোন জিনিসকে ইনক্লুড করে তৈরি হয়? নেম আর কি? এই কারণেই আগের স্লাইডে দেখেন যে এখানে নেম অ্যান্ড প্যারামিটার মিলে কি দিচ্ছে? মেথড সিগনেচার। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এখন যে জিনিসটা আমি আপনাদের প্রথম থেকে পড়ায় মানে একটু ধারণা দিয়ে আসছি একদম প্রথম ক্লাসে, যে এক্সেস স্পেসিফায়ার বা যেটাকে আমি বলতাম কি এক্সেস মডিফায়ার। তার মানে কি এখন আমরা আরও ক্লিয়ারলি জানতে পারবো যে এক্সেস মডিফায়ার জিনিসটা কি। আচ্ছা, এক্সেস মডিফায়ার ইজ দ্য এক্সেস টাইপ অফ দ্য মেথড। ইট স্পেসিফাইজ দ্য ভিজিবিলিটি অফ দ্য মেথড। মানে কি আপনি ডিফাইন করে দিবেন কে এই মেথডটা দেখতে পারবে, কে এই মেথডটা দেখতে পারবে না, কে এই মেথডটা অ্যাক্সেস করতে পারবে, কে এই মেথডটা অ্যাক্সেস করতে পারবে না, কে এই মেথডটা ইউজ করতে পারবে, কে এই মেথডটা ইউজ করতে পারবে না, তাই না? কারণ আপনি অবভিয়াসলি চাবেন না যে আপনার কাছে একটা ধরেন ব্যাংকিং সেক্টর আছে, যেই ব্যাংকিং সেক্টরের আপনি কি চাবেন যে সেই ব্যাংকে ইন টোটাল কোন ভলভে কোন টাকা আছে এই ইনফরমেশন কি তারা আপনাকে দিবে? কিন্তু তারা তো এটা জানে। তারা কিভাবে জানে? কোনো একটা মেথডের মধ্যেই তো তার ডিক্লেয়ার করা আছে, তাই না? কিন্তু ওই মেথডটা আমরা কেন দেখতে পারতেছি না? কারণ ওইটা আমাদের কাছে শো করা নাই, আমাদের কাছে ওইটা এক্সেস নাই, আমাদের ওইটা এক্সেস মডিফায়ার দিয়ে আটকানো আছে, তাই না? বা চাইলেও আমরা ওইটাকে চাইলেও এটা আমরাকে অ্যাক্সেস করতে পারবো না। ধরেন কেউ ট্রাই করলো যে আমি কোডের মধ্যে ঢুকে আমি এই জিনিসটাকে ট্রাই করব, যে অ্যাক্সেস করা ট্রাই করব, কিন্তু সে পারবে না, কারণ তার মধ্যে কি ডিক্লেয়ার করা আছে? এক্সেস মডিফায়ার। তো এক্সেস মডিফায়ার আপাতত আপনাদের এখানে 4টা বলা আছে, বাট এক্সেস মডিফায়ার আরও আছে, সি শার্পে আছে, অনেক রকম আছে, কিন্তু এখানে কয়টা আছে? 4টা। প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক আর কি ডিফল্ট। ওকে, পাবলিকের নাম শুনেই আপনি কি বুঝতেছেন? সবাই, গণ, একদম, তাই না? যে সবাই এটাকে অ্যাক্সেস করতে পারবে। এই জন্য আমরা মূলত যেই ফাংশনগুলোকে আমরা ট্রাই করব যে সব জায়গাতে কাজে লাগানোর প্রজেক্টে, যে আমরা এটা চাচ্ছি যে আমরা একদম রিস্ক ফ্রি একটা ফাংশন, যেটা আমি চাচ্ছি সবাইকে হেল্প করব। যেমন ডিসপ্লে কি একটা রিস্ক ফ্রি ফাংশন না? ওকে, যে আপনি একটা ফাংশনের আন্ডারে চাচ্ছেন ডিসপ্লে করতে, তাই না? তার মানে কি ওই ডিসপ্লেটার আন্ডারে আপনি পাবলিক দিতে পারবেন, কিন্তু আপনি আবার সব জায়গাতে পাবলিক দিলেও হবে না। তো আপাতত এইটুক মনে রাখেন, পাবলিকই দ্য মেথড ইজ অ্যাক্সেসেবল বাই অল ক্লাসেস ওয়্যার উই ইউজ পাবলিক
স্পেসিফায়ার ইন আওয়ার অ্যাপ্লিকেশন। মানে কি আমাদের এই মেথডটা সবাই ইউজ করতে পারবে, কারণ এখানে আমাদের কি করা আছে, পাবলিক মডিফায়ার বা পাবলিক স্পেসিফায়ার অ্যাপ্লিকেশনে ইউজ করা আছে, তাই না? তার মানে কি পাবলিক জিনিসটা কি বলেন, আবার বলেন, মাথায় যাতে না ছুটে যায়, বলেন পাবলিক জিনিসটা কি? সব ক্লাস এটাকে অ্যাক্সেস করতে পারবে, সব ক্লাস, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড ইজ নাথিং বাট দ্য ক্লাস, তাই না? ক্লাসের মধ্যে তো সব কিছু। ইভেনচুয়ালি আপনি কিন্তু জাভা কোডটা লেখাও শুরু করেন ক্লাসের মধ্যে, একটা মূল একটা ক্লাস থাকে, ওইটার মধ্যে আপনি কিন্তু নর্মালি ক্লাস বাকি কাজগুলো করে থাকেন। তার মানে কি সব ক্লাস এটাকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। প্রাইভেট, এটাও ইজি। দেখেন, when we use a private access modifier, the method is accessible only in the classes which is in the defined, it is defined। মানে কি, ধরেন আপনি এখানে প্রাইভেট দিয়ে দিলেন, হ্যাঁ, আপনি একটা ক্লাস লিখলেন, আচ্ছা দাঁড়ান আমি পুরোটা মুছি তাহলে আরো ভালো মতো বুঝবেন। আচ্ছা বোর্ডের দিকে একটু তাকান, আপনার কাছে একটা ক্লাস আছে, তার নাম কি, স্টুডেন্ট, ওকে। এখন এটার মধ্যে আছে কি, ইন্ট আইডি, স্ট্রিং, নেম, এন্ড কি থাকতে পারে, এখন যেটা থাকবে যে, ও হ্যাঁ সিজিপি ওটা বাদ দেন, যেটা থাকতে পারে সেটা হলো এখন প্রাইভেট ফ্লোট পেমেন্ট। এখন চিন্তা করেন, আমি চাই যে এখানে, আচ্ছা বাই দ্য ওয়ে কেউ বলতে, আপনাদের এই জিনিসগুলো আপনাদের একটু মানে যারা নতুন তারা একটু জানা নেন। আমরা যখন কোনো একটা ক্যালকুলেশন করার ট্রাই করব, ম্যাক্সিমাম ক্ষেত্রে নাম্বারগুলোর ক্ষেত্রে আমরা একটু চিন্তা করব এটাতে ফ্লোট দেওয়ার। কেন আমি এটা বলতেছি, চিন্তা করেন আপনাদের অ্যাকাউন্টসে মাঝে মাঝে কি পয়সার হিসাবও আসে না দশমিকের পর। ইভেনচুয়ালি আপনারা প্রথম দিকে ভুলটা করছেন, এখন হয়তো বা করবেন না, যে ট্রায়াঙ্গেলের আপনার ক্ষেত্রফল বের করেন, ওই কোডটার টাইম আপনার সবাই ইন্টিজার ইউজ করছেন, কিন্তু ট্রায়াঙ্গেলের কি 14.5 সেন্টিমিটার হতে পারে না, ইজেন্ট ইট? তার মানে কি আমার নাম্বারগুলোর ক্ষেত্রে আমরা একটু চিন্তা করব। একমাত্র দেখেন ফোন নাম্বার, এটাতে আমার বা আইডিতে দশমিক থাকবে আপনাদের না। আপনি চিন্তা করবেন আপনি কোডটাকে যত মানে টপ আপ রাখতে পারেন, আপনি কোডটাকে একদম দেখেন এখানে কোডের কোয়ালিটি মেনটেন হবে। আপনি একজনের 50 পয়সার হিসাব থাকতেই পারে বাকি, কিন্তু আপনি ওই 50 পয়সার হিসাবটা আর দেখাইলেনই না, তাহলে ধরেন 50 পয়সার 200 জন স্টুডেন্টের এরকম ঝামেলা, 200 জন বাদ দেন 2000-এর ঝামেলা, তাহলে দেখেন অটোমেটিকলি 50 পয়সাটা কিন্তু 1000 টাকার লসে চলে যাচ্ছে। এই জন্য আমি বলবো যারা স্পেশালি ব্যাংকিং সফটওয়্যার বানাবেন বা জাভা প্রজেক্টে যে আপনাদেরই মডিফাই করবেন, আপনারা বিভিন্ন ধরনের মেথড বাড়াবেন বা বিভিন্ন ধরনের ফিচার বাড়াবেন, ফিচারটা বাড়ানোর টাইমে একটু চিন্তা করবেন যে কোন টাইপের রিটার্ন টাইপটা আমার এটার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এটুকুই জাস্ট বললাম। আচ্ছা এখন এখানে কি হবে, এখানে যখন আমি পেমেন্টের একটা জিনিস দিব যে পেমেন্ট প্লাস ইকুয়াল টু, ধরেন আমি একটা কিছু একটা লিখলাম, এখন এইটা না এইটার ভিতরেই কাজ করবে, কিন্তু এই ক্লাসটার বাইরে যদি আপনি এটাকে কল দিতে চান, ধরেন আমি টিচার নামের একটা কি দিলাম, ক্লাস দিলাম, এটার মধ্যে যদি এখন আপনি ডাকেন যে পেমেন্ট বাবা আসো, তখন সে কল করলেও আসবে না। ওকে, রেফারেন্স আসতেছি দাঁড়ান, না না না, এইখানে অন্য ক্লাসের মধ্যে এটা কাজই করবে না, মানে অন্য ক্লাসের মধ্যে এটা কাজই করবে না। আপনি এটা মেইন ফাংশনে রেফারেন্স দিয়ে করতে পারেন, ওই যে ভেরিয়েবল রেফারেন্স না s1 ডট, হ্যাঁ, বাট আপনি এটা কি বললাম, আপনার অন্য আপনি মেইন ফাংশনে দিতে পারেন, বাট এটা অন্য ক্লাসের জন্য কখনো কি করবে না, কাজ করবে না। তার মানে কি না না, আমি এটাই তো বললাম যে রেফারেন্স দিলে অন্য ক্লাসের আন্ডারে তো কখনোই হবে না, উনি চাচ্ছে অন্য ক্লাসের আন্ডারে, কখনোই হবে না, আমি এটাই বলতেছি, রেফারেন্স দিলে কখনো অন্য ক্লাসের আন্ডারে তো হবে না, ইজেন্ট ইট? আপনি যখন এই জিনিসটাকে অন্য একটা ক্লাসের মধ্যে লিখতেছেন, আমার তো এখানেই ব্রেক হচ্ছে কন্ডিশন, তাই না?
আমি কি বললাম, ওই ক্লাসের আন্ডারে এটা কাজ করবে না, তার মানে কি বুঝতে পারছেন? এটা অন্য ক্লাসের আন্ডারে আর কখনো কাজ করবে না। আচ্ছা, এরপর যে জিনিসটা আসে এটা কি, এইটা একটু বুঝতে হবে আপনাদের। এটার নাম কি? প্রোটেক্টেড। এটা হলো প্রাইভেট আর পাবলিকের মাঝামাঝি একটা জিনিস। বুঝাই, দেখেন, when we use protected access specifier, the method is accessible within the same package or subclass in a different package. আচ্ছা, এখন আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে এইটা কোথায় কোথায় কাজ করবে না। আচ্ছা, এটা যদিও আমরা সামনে পাবো আরও, বাট আপাতত আপনারা আমার কথাটা বুঝেন। আমি এটা সামনে আপনাদের কোড দিয়ে দেখাবো, যখন আপনারা ইনক্যাপসুলেশন পড়বেন তখন এটার আরও ভালো প্রুফ পাবেন। বাট আপাতত আমার ইজি ল্যাঙ্গুয়েজটা শুনেন। এখানে কি বলছে, দুইটা জিনিস মনে রাখবেন। কি বলছে? সাবক্লাস অর প্যাকেজ। কেউ কি সাবক্লাস অ্যান্ড প্যাকেজ সম্পর্কে বলতে পারবেন? এনিওয়ান? সাবক্লাসের নাম? হ্যাঁ বলেন। না, একটু একটু জোরে, লাউড। হ্যাঁ, স্টুডেন্ট একটা ক্লাস বানাইলেন। হ্যাঁ, তার মানে কি ক্লাসের মধ্যের ক্লাস না? একটা কি ভিতরের ক্লাস বলতে চাচ্ছেন নাকি বাইরের ক্লাসের কথা বলতে? ইয়েস, এইটাই আমি আপনি কি বলতে চাচ্ছেন বাইরে না ভিতরে? এটাই বলে, আমি শুনতেছি না। বাহিরে? আচ্ছা ঠিক আছে, এইটাই ঠিক আছে, ঠিক আছে, এটাই শুনেন আপনাদের। আমি আপনাদের কি বললাম, এখানে প্যাকেজ বা সাবক্লাস জিনিসটা কি, আপনি সামনে একটা টপিক পড়বেন বা আপনাদেরও আগে আমি এই জিনিসটাকে পড়ায় আসছিলাম, মনে আছে? আমি বললাম কি যে আমাদের একটা জিনিস বারবার দরকার হচ্ছে, সেটাকে আমরা বারবার ডিক্লেয়ার না করে আমরা কি করব, এটার সাথে কানেক্ট করে দিব। এরকম একটা কথা বলছিলাম না প্রথম দিকে? ইনহেরিটেন্স নাম মনে আছে? ইনহেরিটেন্স। এই ইনহেরিটেন্সের কাজটা কি হবে জানেন? আমি আবার আপনাদের মনে করাই দিই, আমি এটা সামনে আরও ইজিলি দেখতে পারবেন। আপনার কাছে একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে পানি আছে, এবং আপনি চাচ্ছেন যে আপনি ওই গ্লাসের মধ্যে কি করবেন, শরবত বানাবেন। এখন আরও একটা জায়গাতে আপনার কি আছে, শরবত বানানোর ম্যাটেরিয়াল আছে। এখন কি আপনি আবার আরেকটা গ্লাসে পানি নিয়ে ওই ম্যাটেরিয়ালগুলো ঢালবেন, নাকি ওই যে ম্যাটেরিয়ালগুলো আগেই আছে সেটা ওই গ্লাসের মধ্যে ঢেলে দিবেন? ওই আগের জিনিসগুলো গ্লাসের মধ্যে ঢেলে দিবেন না? এই যে একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে, বা একটা ফিচারকে বা একটা ক্লাসের ফিচারকে আরেকটা ক্লাসের ফিচারের সাথে যে আমরা অ্যাড করে দিচ্ছি, সেটাই কি আমাদের ইনহেরিটেন্স, তাই না? ইনহেরিটেন্স। আমরা চাচ্ছি যে স্টুডেন্টের মধ্যে কিছু জিনিস আছে, আমি আরও সামনে বলবো, বাট স্টুডেন্টের মধ্যে আছে এই তিনটা জিনিস। আবার আছে কি, ধরেন আরেকটা আছে হলো রেজাল্ট নামের একটা ক্লাস তৈরি করছি, সেইটার মধ্যে আপনার কি কি আছে, রেজাল্টের ইনফরমেশন আছে না, তাই না? এখন কি আমি আবার এখানে নতুন করে রেজাল্টের ইনফরমেশন ডিক্লেয়ার করব? না, আমি করব কি, এরকম করে এই জিনিসটাকে এখানে নিয়ে আসব। এটাকে কি বলবো আমরা? ইনহেরিটেন্স। ওকে, সামনে এটাকে আমরা আরও পাবো। তো চিন্তা করেন, এখানে যখন আমরা ইনহেরিটেন্স করব, এটা করবে কি, ইনহেরিটেড যেই ক্লাসটা, ইনহেরিটেড হয়েছে কে, রেজাল্ট ক্লাসটা না? ইনহেরিটেড ক্লাসের মধ্যে এই প্রোটেক্টেড মেথডগুলা কি করবে, কাজ করবে। বুঝতে পারছেন? যে সে তখন কার জন্য কাজ করবে, স্টুডেন্টের জন্য তো কাজ করবেই, সাথে সাথে কি তার যে ইনহেরিটেড ক্লাস আছে তার সাথেও কি করবে, সে কাজ করতে পারবে। এটুকু কি বুঝছেন? যে সে শেয়ার্ড ক্লাসগুলোর সাথে কাজ করতে পারবে। এটুকু কি ক্লিয়ার হয়েছে আপনাদের? সামনে এটাকে আপনারা আরও দেখবেন যখন আমরা ইনহেরিটেন্স আর ইনক্যাপসুলেশন পড়ব। ওকে, তখন আরও দেখবেন, বাট আপাতত এইটুক জেনে রাখেন, এইটুক পড়লেই হবে। ওকে, আপনি কি করছেন, আমি যেমন বললাম যে আপনার কাছে দুইটা ফিচার আছে, ওই দুইটা ফিচার আপনি আবার নতুন করে এখানে ধরেন, এখানে রেজাল্ট নামের একটা আমি কি করলাম, ক্লাস তৈরি করলাম, যেটার মধ্যে কি আছে, রেজাল্টের ইনফরমেশন আছে, রেজাল্ট নামের একটা ভেরিয়েবল রেখে দিছি আমরা। এই জিনিসটাকে কি আমরা নতুন করে এখানে আবার ডিফাইন করব, নাকি আমরা এই ক্লাসটাকে এটার সাথে কানেক্ট করে দিব? কানেক্ট করে দিব, তাই না? তার মানে এখানে এই ক্লাসটা কি বলবো আমরা, ইনহেরিটেড ক্লাস, তাই না?
তার মানে কি, যখন আমরা প্রোটেক্টেড কোনো একটা মেথডকে ডিক্লেয়ার করব তখন সে কার সাথেও কাজ করবে, সেই যে ইনহেরিটেড ক্লাস আছে তার সাথেও কাজ করবে এবং যে নিজে তার নিজের মধ্যেও কাজ করবে। এটাই কি আমার প্রোটেক্টেড মেথডের কাজ, যে আমার সাব ক্লাসেও কাজ করবে, নিজের ক্লাসের মধ্যেও কাজ করবে। এইটুকু কি ক্লিয়ার হয়েছে স্যার ম্যামরা? একটু ক্লিয়ার হলে ইনাফ, থিওরির জন্য মোর দ্যান ইনাফ, বাট সামনে আমরা এটা বড় উদাহরণ দেখব। কারণ আমি আবারও বলি, আপনাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হবে কি প্রজেক্টের জন্য, ইনহেরিটেন্স। কোড রিউজেবিলিটি যত কমাবেন তত কিন্তু প্রজেক্টের মার্ক ভালো আসবে। আমি আবারও বলতেছি, যতটুক পারেন কোডকে বারবার না লিখে ট্রাই করবেন এই মেথডগুলো যে শিখাচ্ছি ওগুলার সাথে কি করা, কানেক্ট করে দেওয়া। যেমন কি এই যে এখন প্রোটেক্টেড শিখাইলাম, তার মানে কি এখন আপনি বারবার লিখবেন না, ওই এক্সেস জিনিসটা আপনি বুঝবেন। আপনার ইনহেরিটেন্স টপিকটা যখন করানো হবে একটু আরও মনোযোগ দিয়ে দেখেন, কারণ ইনহেরিটেন্স দিয়ে আপনার অনেকগুলা জিনিস ডিফাইন করা হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা আসবে সেটা কি, ডিফল্ট। When we do not use any access modifier in the method declaration, Java use default access modifier by using default. It is visible only from the same package only. এত লেট, আচ্ছা আমি লেট করছি, বাদ দেন। ওকে, আজকে আর এই কোশ্চেন করবো না। যেটা বলতেছিলাম, এখানে কি বলছে, আচ্ছা লাস্ট লাইনটা পড়ে চিন্তা করেন যে ডিফল্ট দ্বারা কি বোঝাচ্ছে। আরেকবার একটু পড়েন তো লাস্ট লাইনটা। কেউ বলতে পারবেন এই ডিফল্টটা কাকে রেফার করতেছে? মাইন্ড দিব, চুপ বলেন তো। লাস্টেরটা পড়েন, আগে একবার পড়েন। এইটা এখানের কাউকে রেফার করতেছে, এইখানের কাউকে রেফার করতেছে, কাকে রেফার করতেছে? ডিফল্টটা কাকে রেফার করতেছে? হ্যাঁ, প্রাইভেট বললেন, পাবলিককে। আচ্ছা আপনি পাবলিক বললেন, কাকে কাকে বলেন, আমি অ্যান্সার নিব। কে অ্যান্সারটা দিছে? আপনারা আমি আইএলস নাকি বিসিএস ক্যাডারের পুরস্কার দিব। শোনেন, চিন্তা করেন, পুরো লাইনটা পড়েন, কি বলছে একটু চিন্তা করে বলেন। এখানে তিনটার মধ্যে যে কোনো একটাকে রেফার করতেছে, মানে আপনি যদি প্রোটেক্টেড বলছেন, আর কিছু অ্যান্সার নিব, বলেন। কিন্তু এটা কিসের মধ্যে ভিজিবল? সেম ক্লাস না সেম প্যাকেজ? আচ্ছা এখন আপনার অ্যান্সারটা জোরে বলেন। প্রোটেক্টেড, তাই না? দেখেন, চিন্তা করেন এখানে আপনার কি বলছে। আপনি ফার্স্ট অফ অল চিন্তা করবেন, আপনার যদি কোনো এক্সেস মডিফায়ার নাই দেওয়া হয় তাহলে ডিফল্টভাবে জাভা কি চিন্তা করে নিবে, এটা একটা প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। কেন প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার? কারণ এইটা কি করবে, ইট ইজ ভিজিবল অনলি ফ্রম দ্য সেম প্যাকেজ অনলি। সেম প্যাকেজের মধ্যে ইনহেরিটেড ক্লাস থাকতে পারে না, একটা প্যাকেজের আন্ডারে আপনার ইনহেরিটেড ক্লাস থাকতে পারে না। যে জিনিসটা তো আমরা এখানেও পড়ছি যে উইদিন দ্য সেম প্যাকেজ, এই লেখাটা কেউ দেখেন নাই? লেখাই ছিল উইদিন দ্য সেম প্যাকেজ, সেম কথা এখানে কি লেখা? তাহলে কেন আপনারা এই দুইটা কেন বলতে গেলেন? এবার কি বুঝতে পারছেন? তার মানে ডিফল্টভাবে কোনো কিছু যদি আপনি বলতে চান সেটাকে কি বলবেন আপনি? প্রোটেক্টেড। ওকে, হ্যাঁ বলেন। আপনি যখন না দিবেন, ধরেন কোনো কিছু না, আপনি প্রোটেক্টেড লিখতে চাইলেন না, আপনি লিখলেনই না, তার মানে জাভা তখন নিজে কি বুঝে নিবে? এটা কি বুঝবে? ডিফল্ট না, ডিফল্টভাবে কি বুঝে নিবে? প্রোটেক্টেড। ওকে, হ্যাঁ বলেন। আচ্ছা আমি আসতেছি সামনে, এটা পাবো। প্যাকেজ মিনস আপনি প্যাকেজ না চিন্তা করে আপনি একটা সাব ক্লাস চিন্তা করেন, না প্রজেক্ট না, কেমনে বুঝাবো এটা সামনে আমি আপনাকে দেখাবো। কিন্তু আপনারা আপাতত প্যাকেজ মানে বুঝেন যে সাব ক্লাস। হ্যাঁ, প্যাকেজ মিনস ওইটা আপনি চিন্তা করেন। প্যাকেজ ফোল্ডারও, মানে ফোল্ডার বলা যায়, বাট ফোল্ডার খুব ইন জেনারেল ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। আরও না ফোল্ডার তো ইজিলি বলা যায় যে ফোল্ডার, ওকে, বাট এটা আপনি প্যাকেজ বলতে পারবেন। দেখেন আপনি যখন একটা সিঙ্গেল একটা জিনিসকে একটা মানে ফোল্ডারের মধ্যে রাখবেন, ওইটা কিন্তু স্পেসিফিক প্যাকেজ বলাটা উচিত না। হ্যাঁ
হ্যাঁ, কিন্তু ডিরেক্ট ফোল্ডার বলাটা উচিত না, এইটাই আমি ওকে বুঝাইতে চাইছি যে ডিরেক্ট ফোল্ডার না, বাট আপাতত চিন্তা করেন এটা ফোল্ডার, বাট আপনি সামনে পাবেন, আমি বলবো সামনে পাবেন। আরেকটা ইজিলি চিন্তা করবেন, সব একসাথে ধরেন আছে একটা প্যাকেজের মধ্যে, ওই জিনিসটাই চিন্তা করে নেন যে একটা প্যাকেজের মধ্যে সব কিছু আছে। যেমন এই জন্যই বলছি এটা ডিরেক্টলি আপনি ফোল্ডার বলতে পারবেন না, কিন্তু এটা ক্লোজ টু ফোল্ডার। ওকে, হ্যাঁ, প্যাকেজ বাই একটা প্যাকেজ না, অনেকগুলো প্যাকেজ থাকবে আপনার তখন, কারণ আপনি হ্যাঁ ওই প্যাকেজ না, ওইটা অন্য প্যাকেজ, ওটা হলো আপনি বুঝছি যে একটা প্যাকেজ লাইব্রেরি হেডার ফাইলের কথা বলতেছি না, ওই প্যাকেজ এই প্যাকেজ না, এটা আলাদা আলাদা ফোল্ডার ওয়াইজ থাকবে। আমি দেখাই দিব, সমস্যা নাই, চিন্তা করেন না। আজ পর্যন্ত কোনো টপিক আমি স্কিপ করে যাই নাই, সামনে পাবেন, আমি যেটা বলছি সামনে পাবেন, আসলেও পাবেন। ওকে, কি না কি পাবেন? আচ্ছা, রিটার্ন টাইপ নিয়ে নতুন করে কিছু বলার নাই, কারণ যেই জিনিসটা আমি রিটার্ন টাইপটা যদি আপনারা এসপিএলে থাকতেন, আমি কিভাবে বুঝতাম যে আপনি একটা ফ্রেন্ডকে কোনো কিছু গিফট দিলেন, তখন তার কাছে টাকা পয়সা না থাকলেও তার একটু হইলেও ইচ্ছা করবে যে আপনারও আমি কিছু একটা দিই, তাই না? তার মানে কি দিলেন না, ওটা আলাদা ম্যাটার, আপনি গরিব ফকিরনি, বাট ওইটা আলাদা ম্যাটার। কিন্তু আপনি কোনো একটা কিছু দিছেন, এখন রিটার্নে তারও ইচ্ছা করবে, 1% ইচ্ছা হোক আর 0.00001% ইচ্ছা হোক, তার ইচ্ছা হবে সেও কিছু একটা দিতে। তার মানে কি আপনি একটা মেথডের মধ্যে যেই জিনিসটা দিছেন, আপনাদের আমি এসপিএল দিয়ে বুঝাই, তাহলে এটা রিটার্ন আমরা কি করছিলাম? 0। এখন কথা হলো, এখানে যদি আমি ফ্লোট দিতাম, তাহলে এখানে আমার একটা ফ্লোট নাম্বার দিলেও কোনো অসুবিধা হতো না। আপনি যদি এখানে স্ট্রিং দিতেন, এই জিনিসটা আপনারা কখনো ট্রাই করছেন নাকি জানি না, এখানে এ দিলে বা এ বি দিলেও কোনো সমস্যা হতো না। এখানে যদি আপনি ক্যারেক্টার দিতেন, আপনি একটা ক্যারেক্টার দিলে রিটার্নে কোনো সমস্যা হতো না। আপনি যদি কিছুই না দিতেন, মানে কি ভয়েড, তার মানে কি এখানে আপনার রিটার্নই এক্সপেক্ট করবে না। ধরেন এই যে এখানে আপনারা দুজন বসে আছেন, সেও আপনারা কিছু দিতেছেন, আপনিও তারা কিছু দিতেছেন না, শেষ, ভয়েড। রিটার্ন টাইপটা হলো গিভ অ্যান্ড টেকের মাধ্যমে। আপনি তাকে কষায় একটা থাপ্পড় মারছেন, আপনারও মনে ইচ্ছা করবে না দিতে পারলো যে আপনিও তার একটা কষায় থাপ্পড় দেন, সিম্পলি। তো এই জিনিসটাই হলো আপনার কি রিটার্ন টাইপ। ক্লিয়ার? রিটার্ন টাইপটা তার মানে কি, রিটার্ন টাইপ ইজ আ ডাটা টাইপ দ্যাট দ্য মেথড রিটার্নস, মানে কি মেথড যেটা আছে সেটা কি করবে, রিটার্ন করতে আপনার এই মেথডটা যেই ডাটা টাইপে, সেই ডাটা টাইপেই কি রিটার্ন করবে। ইট মে হ্যাভ প্রিমিটিভ ডাটা টাইপ অবজেক্ট কালেকশন ভয়েড, মানে কি এটা সে প্রিমিটিভ ডাটা টাইপ, কি প্রিমিটিভ নন প্রিমিটিভ মনে আছে না, পড়াইছিলাম, কি বলেন? একজন হ্যাঁ বলেন। প্রিমিটিভ ডাটা টাইপ পড়াইছি আমি, যেগুলা আগে থেকে ডিক্লেয়ার করা থাকে। আর নন প্রিমিটিভ কি, আমরা যেগুলা তৈরি করি, ক্লাস, হ্যাঁ এগুলাই। ইনহেরিটেন্স হবে না তো, ওটা পরে, আগে ক্লাস, বেসিক চিন্তা করেন, ক্লাস, হ্যাঁ ওকে। ইন্টারফেস, হ্যাঁ ইনহেরিটেন্স না ইন্টারফেস, হ্যাঁ ওকে। আর কি, ইফ দ্য মেথড ডাজ নট রিটার্ন এনিথিং উই ইউজ ভয়েড কিওয়ার্ড। ওই যে কেউ কিছু দিচ্ছে না, আমিও দিব না, শেষ। আচ্ছা, আমার আল্লাহ গো, আজকে এত তাড়াতাড়ি। ওকে, নেইমিং আ মেথড। আচ্ছা, আপনার এই জিনিসটা আপনাদের আমি আরও একবার পড়েছিলাম যে ওই যে ভেরিয়েবল ডিক্লারেশনের টাইমে ট্রাই করবেন, এটা অলওয়েজ ট্রাই করবেন। আমি আপনাদের আবারও বলে দিই, এটা ভুল না, বাট আমি যদি ট্রেডিশনাল ওয়েতে কথা বলি, তাহলে মেথডের প্রথম অক্ষরটা অলওয়েজ ট্রাই করবেন কোন হাতের দেওয়ার, ছোট হাতের দেওয়ার। অলওয়েজ ট্রাই করবেন কি ছোট হাতের দেওয়ার, কখনো এটাকে বড় হাতের দিলে ভুল হবে না। আমি আবারও বলতেছি, কোনো একটা মেথডের নাম বড় হাতের দিলে ভুল হবে না, কিন্তু ট্রেডিশনাল ওয়ে হলো অলওয়েজ মেথডের নাম শুরু করে কি দিয়ে, ছোট হাতের দিয়ে। এই জন্য দেখবেন যে আপনারা অলওয়েজ এই যে সাম, এরিয়া সব কিছুতে দেখবেন কি ছোট হাতের অক্ষর ইউজ করা হয়েছে, তাই না? এবং এগুলাকে বলে সিঙ্গেল ওয়ার্ড মেথড, যেটা একটা ওয়ার্ড নিয়ে মেথড তৈরি হয়েছে, সেটাকে কি বলবো আমরা,
সিঙ্গেল ওয়ার্ড মেথড। ওকে, তার মানে কি একটা ওয়ার্ডে থাকবে সাম। ওকে, তারপর হলো এরিয়া, মিন, ম্যাক্স, এরকম আরও আছে না, এগুলা একটা ওয়ার্ডে থাকবে। আর যেগুলা আপনার অনেকগুলা ওয়ার্ড মিলায় থাকবে তখন আমরা সেটাকে কি ফরম্যাটে লিখব? ক্যামেল ফরম্যাটে লিখব। ক্যামেলের কথা আমি আরও একবার বলছি, আরও একবার বলে দিই। দেখেন ক্যামেলটা এরকম হয় না, এই যে আপনার উটের পিঠে বা উটের, ম্যাম আমি শেষ করে দিব। আসেন 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 আসেন, আমি নিজেই লেট করছি আজকে। ওকে, তার মানে কি উটের প্রথমটা অলওয়েজ আপনি নিচ হিসাবে চিন্তা করবেন। তার মানে প্রথম এরিয়া, দেন কি হবে, দেন কি আমরা এইটাকে চিন্তা করি না সেকেন্ড স্টেপে। তার মানে আপনি বড় হাতেরটা দিয়ে তারপর আবার ছোট হাত দেওয়া শুরু করবেন। এখন আবার নামছে, তারপর আপনি যদি থার্ড কোনো ওয়ার্ড দিতে চান তখন ওইটাকে আবার বড় হাতের দিবেন। তার মানে কি এই ফরম্যাটগুলোকে আমরা কি বলবো, কি ক্যামেল। ওকে, তার মানে এখন অবধি আমরা যতটুকু বুঝলাম যে আমাদের ট্রেডিশনাল ওয়েতে আমরা অলওয়েজ কি করব, কি করার ট্রাই করব, প্রথম মেথডের প্রথম ওয়ার্ডটাকে কি করব, অলওয়েজ ছোট দেওয়ার ট্রাই করব। আর যতক্ষণ না পর্যন্ত সেকেন্ড একটা ওয়ার্ড না আসতেছে আমরা ওটাকে বড় হাতের দিব না। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখেন, একটু অফ করেন, খুবই কম।